আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটি গল্প নিয়ে আসলাম। গল্পের নাম শ্রাবণ মেঘের ধারায়। 7 বছর পর আজ স্বামী দেশে ফিরবে তরীর। স্বামী দেশে ফেরার আগেই শাশুড়ি আর ননদ মিলে চুলের মুঠি ধরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় তাকে। মাত্র 7 বছর বয়সে বিয়ে হয় তরীর তার চাচার ছেলে আহনাব চৌধুরীর সাথে। ঢাকা, বীরপুর। ঢাকার বীরপুর নগরীতে অবস্থিত চৌধুরী বাড়ি। বিশাল 4 তালা ভবনের উপরের 3 তালা ভাড়া দেওয়া। বর্তমানে চৌধুরী বাড়ির নিচতলার এক রুমে অবস্থান করছে তরী। এই চৌধুরী বাড়ি তার শ্বশুর বাড়ি। চৌধুরী বাড়ির একমাত্র ছেলে আহনাফ চৌধুরী তার স্বামী, যিনি দীর্ঘ 7 বছর পড়াশোনার সুবাদে লন্ডনে বসবাস করেন। দীর্ঘ 7 বছর পর পড়াশোনা শেষ করে আহনাফ দেশে ফিরবে। ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ল-এর ওপর মাস্টার্স করে শেষ করে বাংলাদেশে ফিরছে। চৌধুরী বাড়িতে এখন জাঁকজমকপূর্ণ করে সাজানো হয়েছে। বাসার ভেতরে এখন আনন্দঘন পরিবেশ। দুপুরে রান্নার সকল প্রিয় খাবার আহনাফের পছন্দের রান্না করা হয়েছে। সকলে ভীষণ খুশি। তবে তা একা আহনাফের ফিরে আসার জন্য নয়, বরং এই বাড়ির সবচেয়ে অপ্রয়োজনীয় আর অপয়া ব্যক্তি আজ চলে যাবে বলে। 4 তালা বাড়ির বরাদ্দকৃত এক রুমে বর্তমানে অবস্থান করছে তরী। পূর্ব নাম তাজদিন তরী। রুমের বাহিরে ব্যালকনিতে টবে লাগানো সারি সারি সদ্য ফোটা ফুল, যার মধ্যে বিশেষভাবে নজর কাড়া ফুল কাঠগোলাপ। রুমে বসবাস করা রমণীর প্রিয় ফুল কাঠগোলাপ। সাদা ফুলের পাপড়ির মাঝে ছোট্ট হলুদ রঙের কলি, তার সাথে জরার সবুজ রঙের পাতা। কাঠগোলাপের মিষ্টি সুঘ্রাণে মন ছেয়ে যায়। পূর্ব দিগন্ত থেকে ধেয়ে আসা মৃদু বাতাসে নরম পাপড়ি দুলে ওঠে। বাইরে ধমকা হাওয়া বয়ে যাচ্ছে, হয়তো বৃষ্টি পড়বে। ব্যালকনি পর্দা ভেদ করে আসা তীব্র বাতাসে ঘরে উষ্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে। সমগ্র রুমে এখন পিন পিন নীরবতা, ঝড়ের পূর্বাভাস জানাতে বাহিরে বৃষ্টির চমকার শুরু হয়েছে। হঠাৎ সকল নীরবতা ভেঙে দরজার ছিটকিনি খুলে ওয়াশরুম থেকে বাহিরে বের হয়ে আসে এক নারী। সদ্য গোসল শেষ করে আসা রমণীর ভেজা চুল সমগ্র পিঠে ছড়ান, চুল বেয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। মুখে বিন্দু বিন্দু পানির কণা জমে স্থির হয়ে গেছে। ক্লান্ত রোগা শরীর নিয়ে মলিন মুখে ওয়াশরুম থেকে বের হয়ে আসে তরী। বাইরে এসে ভেজা কাপড় ব্যালকনিতে নাড়তে যায়, কিন্তু হঠাৎ থমকে যায়। দড়িতে টাঙান ভেজা কাপড় খুলে নিয়ে হাতে ভাঁজ করে রাখে। এরপর দীর্ঘ শ্বাস ফেলে যখন বের হতে যাবে, হঠাৎ তার যত্ন করে লাগান কাঠগোলাপ গাছের উপর চোখ যায়। অপলক দৃষ্টি মায়াভরা চোখে নজর বোলায় কাঠগোলাপের উপর। চোখের কোণায় মৃদু মৃদু পানি জমে যায়, কিন্তু তরী আর মায়া বাড়ায় না। পেছনে ঘুরে বড় বড় পা ফেলে রুমে চলে আসে। বেডের নিচ থেকে পলিথিন বের করে কাপড়গুলো বের করে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের ওপর করুণ চোখে তাকায়। কি অবস্থা তার শরীরের! মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে, গলার হাড় ভেসে উঠেছে, ফর্সা ত্বক শ্যামলা রূপ ধারণ করেছে। নিজের উপর, শরীরের উপর বড্ড মায়া হয় তার। গত 7 বছরে নিজের চেহারার কি বাজে অবস্থা করেছে সে, কিন্তু কার জন্য? অপর মানুষজনদের প্রয়োজনে নিজ বাড়িতে আশ্রিতা হয়ে কষ্ট করে অজান্তে করে ওঠা কষ্টের কোনো উত্তর তার কাছে নাই, শুধু একরাশ নীরবতা ছাড়া। আয়নার ওপর থেকে দৃষ্টি সরিয়ে ধীর পায়ে হেঁটে এগিয়ে যায়, আলমারির কাছে যায়। ড্রয়ারের মাঝে যত্ন করে রাখা কাপড় উঠিয়ে হাতে নেয়। পুরাতন কিছু শাড়ি, তার সাথে রাখা স্বর্ণের গয়না। এই পুরাতন শাড়ি তার মায়ের। নাকের কাছে নিয়ে মিষ্টি এক সুঘ্রাণ নেয় শাড়ির।
এরপর গহনায় হাত বোলায়। সব শাড়ির মধ্যে এক লাল টুকটুকে বেনারসি নিজের সঙ্গে গায়ের সঙ্গে জড়ায় তরি। লাল সিঁদুর রঙের গাঢ় পাড় পুঁতির কাজ করা শাড়িটা বেশ সুন্দর করে পরিপাটি করে নিজেকে মানানসই সাজায় তরি। আয়নায় স্বরূপের প্রতিচ্ছবি দেখে মৃদু হাসে। বিছানায় থাকা ব্যাগে সব কাপড় গুছিয়ে নিয়ে বন্ধ করে নেয়। সারা রুমে একবার চোখ বুলিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে বসে কাজের মহিলাদের রান্নার তদারকি করছেন জুবাইদা বেগম। এই বাড়ির গিন্নি সোফার উপর পা ধুলিয়ে বসে গভীর মনোযোগ দিয়ে দুপুরে রান্না করা খাবারের তালিকা তৈরি করছেন তিনি। গভীর মুখে সব পর্যবেক্ষণ করছেন তিনি। আজ 7 বছর পর তার বড় ছেলে ইংল্যান্ড থেকে দেশে ফিরছে। খাবার রান্না আয়োজনে যেন কম না হয়। জুবাইদা খানম চৌধুরী বাড়ির গিন্নি। তার 2 সন্তান আহনাফ আর অবন্তী। প্রায় 8 বছর আগে গাড়ি দুর্ঘটনায় তার স্বামী পঙ্গু হয়ে গেছেন। এরপর থেকে ব্যবসা বাণিজ্য সব উনি একাই সামলান। তার বড় ছেলে আহনাফ বিদেশে পড়াশোনা করছে। তার ছোট মেয়ে এখন ইন্টারে পড়ছে। চৌধুরী বাড়ির সদ্য সংখ্যা মাত্র 2 জন, আর সব কাজের লোক, যার মধ্যে অন্যতম তার ছেলের বউ তরি। কিন্তু তরি শুধু এই বাড়ির চাকর নয়, বরং সে এই বাড়ির মেয়ে। জুবাইদা খানমের ভাসুর মানে আহনাফের চাচার একমাত্র সন্তান তরি। ছোটবেলায় গাড়ি দুর্ঘটনায় তরির বাবা মা মারা যায়। তার বাবা আরিফ হোসেন বা নীলিমা বেগমের খুব আদরের মেয়ে ছিল তরি। মাত্র 8 বছর বয়সে তার বিয়ে হয় তার জ্যাঠার ছেলে আহনাফ চৌধুরীর সাথে। আহনাফের বয়স তখন 15 বছর ছিল। আরিফুল চৌধুরী নিজ সন্তানদের মতো আহনাফকে ভালোবাসতেন। হঠাৎ সৃষ্টি হওয়া এক সমস্যার সমাধানের জন্য 2 পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। কিন্তু এরপর এক গাড়ি অ্যাক্সিডেন্টে আরিফুল হোসেন আর তার স্ত্রী সহ মৃত্যু হয়। ওই একই গাড়িতে আহনাফের বাবা আমজাদ চৌধুরী অবস্থান করছিল। তিনি অ্যাক্সিডেন্টে মারা না গেলেও পঙ্গু হয়ে যান। গাড়িটা তখন আরিফুল চৌধুরী ড্রাইভ করছিল বিদায় জুবাইদা খানম তার স্বামীর পঙ্গত্বর জন্য আরিফুল হককে দায়ী করেন। বিয়ের পর আহনাফের প্রচণ্ড টাইফয়েড জ্বর হয়। তার শরীরের অবস্থা তখন খুব খারাপ ছিল। তাই বাধ্য হয়ে চিকিৎসার জন্য জুবাইদা খানম তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেয় তার বড় ভাইয়ের কাছে। এরপর আর কখনো আহনাফকে দেশে আসতে দেননি তিনি, যার মূল কারণ ছিল তরি। তাছাড়া তরি বাড়ির বিশাল সম্পত্তি 2 ভাইয়ের মধ্যে সমানভাবে ভাগ হলেও আরিফুল হোসেন ছিলেন একজন ব্যবসায়ী। তার সম্পদের পরিমাণ আমজাদ চৌধুরীর থেকেও বেশি ছিল। ব্যবসা বাণিজ্য সহ এই বাড়ির বেশিরভাগ অংশ ওনার টাকার ছিল। তার মৃত্যুর পর সমস্ত একমাত্র সন্তান হিসাবে তরি সকল সম্পত্তির মালিক ছিল। তাই জুবাইদা খানম তরিকে আরও সহ্য করতে পারে না। 8 বছর বয়সী বাচ্চা তরির উপর নির্মম অত্যাচার চালায় জুবাইদা খানম। বাড়ির আশ্রিতা হিসাবে তাকে বড় করে তোলে। ঘরের সমস্ত কাজকর্ম তাকে দিয়ে করাতো। 7 বছর পড়াশোনা শেষ করে এখন আহনাফ দেশে ফিরছে। তাছাড়া গত 7 বছরে চৌধুরী কোম্পানি জুবাইদা খানম দখল করেছেন। কোম্পানি আর এই বাড়ি দুইটার মালিক জুবাইদা বেগম, আর তরি একমাত্র এই বাড়ির আশ্রিতা। দেশে ফেরার পর আহনাফের সাথে যেন তরির দেখা না হয়, তাই তরিকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছেন। অনাথ তরির এই বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, একমাত্র তার মামার বাসা ছাড়া। আরিফুল চৌধুরী আর নীলিমা বেগম প্রথম প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল। তাই তরির মামা তাদের বিয়ে মেনে নিতে পারেন নাই। বিয়ের পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে। এত বছর তিনি তার বোনের মৃত্যুর সংবাদ আর তার ভাগ্নির কষ্টের কথা শুনে তার সাথে দেখা করতে আসে। তখন জুবাইদা খানম তার মামাকে তরিকে এই বাড়ি থেকে
জুবাইদা খানমের কথাবার্তা আর ব্যবহার দেখে উনি বুঝে যান তরি এই বাড়িতে কি অবস্থায় আছেন। তাই তরিকে তার সাথে চট্টগ্রামে নিয়ে যেতে রাজি হন তিনি। হাতে ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে ধীর পায়ে হেঁটে নিচে নেমে আসে তরি। কাজের মহিলাদের দুপুরে রান্নার সব আয়োজন বুঝিয়ে দেন জুবাইদা খানম। কলেজ শেষ করে মাত্র বাড়িতে এসেছে অবন্তী। সদর দরজা দিয়ে ঢুকে ড্রয়িং রুমে প্রবেশ করে। সিঁড়ি দিয়ে তরিকে নিচে নামতে দেখে চোখের ইশারায় জুবাইদা খানমকে দেখায়। তরিকে বেশ পরিপাটি করে সাজতে দেখে অবন্তী প্রশ্ন করে ওঠে, তরি, হঠাৎ এত সাজসজ্জা কেন তোমার? কার জন্য এমন পরিপাটি হয়ে তৈরি হয়েছ? আমার ভাইয়ের জন্য? শেষ সিঁড়ির কোণায় এসে দাঁড়ায় তরি। অবন্তীর কথার ধরন সে বোঝে। কোনো কথা না বলে চুপচাপ ড্রয়িং রুম দিয়ে এগিয়ে জিজ্ঞেস করে, বড় আব্বু কোথায়? ওনার রুমে? অবন্তীর কথার কোনো উত্তর না দেওয়ার কারণে বেশ রাগ হয় তার। রাগে শরীর জ্বলে ওঠে। বড় বড় পা ফেলে গটগট করে এগিয়ে আসে তরির দিকে। এরপর ওর হাত শক্ত করে চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে প্রশ্ন করে ওঠে, এই তরি, কথার উত্তর দিস না কেন? বল, এত সাজগোজ কেন করেছিস? আহরব ভাইয়ের জন্য? স্বামী বিদেশ থেকে ফিরছে তাই সাজগোজ করছিস? এখনো অবন্তীর কথার কোনো উত্তর দিল না তরি। সোফায় বসে থাকা জুবাইদা খানম বলে ওঠে, অবন্তী, ওকে ছেড়ে দাও। আজ এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে ও। বাবার বাসায় যেতে দাও তরিকে। মায়ের কথা শুনে অবন্তীর চোখ যায় তরির হাতে থাকা ব্যাগের দিকে। আজ তরি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। জুবাইদা খানম বলে, তরি, বাড়ি থেকে বের হয়ে যাও তুমি। তরি হাতে থাকা ব্যাগ শক্ত করে ধরে বলে, আমি বড় আব্বুর সাথে দেখা করে চলে যাব। কাট কাট কণ্ঠে জুবাইদা বেগম মুখের উপর নিষেধ করে বলে ওঠে, না, আপনাদের সাথে দেখা করতে হবে না তোমার। ও রুমে ঘুমিয়ে রয়েছে এখন, বিরক্ত করো না। শুধু একবার বড় আব্বু। সম্পূর্ণ কথা শেষ করার আগেই অবন্তী এগিয়ে এসে তরির চুলের মুঠি ধরে নেয়। ওর হাত ধরে টানতে টানতে দরজার কাছে নিয়ে যায়। এরপর পাক্কা ধাক্কা দিয়ে বাহিরে ফেলে দেয়। তরি বলে, আমি চলে যাব, কিন্তু একবার বড় আব্বুর সাথে দেখা করতে দাও। অবন্তীর মুখের ওপর দরজা ভিড়িয়ে দিয়ে বলে ওঠে, আমার বাবার সাথে দেখা করার প্রয়োজন নাই। তোদের জন্য আজ আমার বাবা পঙ্গু, অপয়া মেয়ে। চলে যা এই বাড়ি থেকে। মুখের ওপর দরজা বন্ধ করে দেয় অবন্তী। মাটিতে লুটিয়ে পড়া তরির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তার বাবার বাড়ি থেকে এমন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল তাকে। মাটি থেকে উঠে শেষবার বাড়ির দিকে একবার তাকায় তরি। এরপর চোখের পানি মুছে চলে যায়। বাড়ির গেইটে গাড়ি অপেক্ষা করছে। তার মামা পাঠিয়েছে। গাড়ির দরজা খুলে উঠে পড়ে তরি। এই বাড়ি আর শহর ছেড়ে চিরজীবনের জন্য বিদায় তার। আর কখনো ফিরবে না এই ঢাকা শহরে। পিচঢালা রাস্তায় আপন ভেগে ছুটে চলেছে এক গাড়ি। গন্তব্য এখন তার চট্টগ্রাম। আকাশ থেকে গুড়ি গুড়ি মুষলধারে বৃষ্টি পড়ছে ধরুণীর বুকে। দুপুরের তেজ দীপ্ত সূর্য যেন ক্ষণিকের মধ্যে ঘন কালো মেঘে ঢাকা পড়ে গেল। চারপাশ অন্ধকার হয়ে প্রচণ্ড ঝড় আর তার সাথে উচ্চ শব্দে বিদ্যুৎ চমকান শুরু হয়। গাড়ির বাহিরে কাচে বৃষ্টির পানির বড় বড় ফোঁটা গড়িয়ে পড়ছে। গাড়ির ভেতরে অবস্থান করছে বর্তমানে দুইজন ব্যক্তি। ড্রাইভার আর পেছন সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে থাকা এক নারী।
ফ্যাকাশে চোখ মুখ নিয়ে অসহায় ভঙ্গিতে বসে থাকা রমণীর নাম তরী। বাহিরে বর্ষার গর্জন তার কানে যায়। বৃষ্টির রিমঝিম শব্দ তার নিস্তব্ধ পরিবেশ যেন তার মনের বিষণ্ণতার চিত্র ফুটিয়ে তোলে। পিটপিট করে চোখ খুলে তাকায় তরী জানালার কাছে গড়িয়ে পড়া বৃষ্টির দিকে নির্লিপ্ত চোখে তাকিয়ে থাকে। এরপর পাশে থাকা সুইচ টিপে গ্লাস নামিয়ে নেয়। ধমকা হাওয়ায় বৃষ্টির ছিটে এসে মুখে লাগে তরী। সারা মুখে ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু পানি জমা হয়, কিন্তু এতে সে বিরক্ত হয় না, বরং হাত বাড়িয়ে দেয় জানালার বাহিরে। এক পশলা বৃষ্টির পানি ছুঁয়ে দেয়, মুষ্টিবদ্ধ করে ধরে হাতের মাঝে আটকে রাখে পানির কিছু অংশ। সিটে থাকা মাথা হেলান দিয়ে জানালার বাহিরে প্রকৃতির দিকে তাকিয়ে থাকে তরী। ছোটবেলায় এই বৃষ্টির মাঝে কত বৃষ্টিতে ব্যস্ত সে। বর্ষার সময় মায়ের হাতের খিচুড়ি আর বেগুন ভাজা কত মজা করে খেত। 7 বছর আগে তার জীবন কত সুন্দর ছিল, তাই না? মা বাবা, বড় আব্বু, মামুনি আর আহানাফ ভাই সবাই মিলে একসাথে বসবাস করত। আহানাফ নামটা উচ্চারণ করতে গিয়ে কণ্ঠ আটকে গেল তার। চোখের সামনে জ্বলজ্বল করে ভেসে উঠল তার সোনালি অতীত। তখন তরীর সময় 7 থেকে 8 বছর। ছোটবেলা থেকে বাচ্চা তরী খুব দুষ্ট আর চঞ্চল স্বভাবের মেয়ে ছিল। নুপুর পরা বাচ্চা পায়ে সারা বাড়ি হেঁটে হেঁটে বেড়াতো। সবাই অনেক আদর আর ভালোবাসত তাকে। তবে বাবার একজন মানুষ যে তার সব আবদার পূরণ করত, তার নাম ছিল আহানাফ। ছোট তরীর প্রিয় মানুষ তার আহানাফ ভাই, বয়সে তার চেয়ে অনেক বড়। চৌধুরী বাড়ি বড় সন্তান আহানাফ চৌধুরী, যার স্বভাব ছিল খুব চুপচাপ শান্ত প্রকৃতির। তরীর থেকে সম্পূর্ণ বিপরীত। ক্লাস 9-এ পড়ত তখন আহানাফ। একদিন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল আহানাফ। টিভির স্ক্রিনে গোপাল ভাঁড় কার্টুন চলছে। সোনি আর্ট চ্যানেলের এই গোপাল ভাঁড় কার্টুন ভীষণ প্রিয় তার। তাই 15 বছর বয়সেও বাচ্চাদের মতো কার্টুন দেখে সে। আহানাফ মনোযোগ সহকারে কার্টুন দেখছিল। সিঁড়ি দিয়ে ছোট্ট ছোট্ট পা ফেলে নিচে নেমে আসে তরী। ড্রয়িং রুমে এসে ঠিক টিভির সামনে এসে দাঁড়ায়। হঠাৎ টিভি দেখায় বেশ বিরক্ত হয় আহানাফ। কিন্তু তখন তরীর বাচ্চা মুখশ্রী তার নজরে আসে। তখন ঠোঁটে হাসি ফুটে ওঠে। দূরে থাকা তরীকে হাত দিয়ে ইশারা দিয়ে নিজের কাছে ডাকে আহানাফ। ছুটে আহানাফের কাছে যায় তরী। তার পরনে নীল জামা, মাথার সামনে ঝুঁটি করা চুল। কাছে গেলে ওর গাল টেনে ধরে আহানাফ। ছোট্ট থেকে তরীর গাল দুটি ভীষণ সফট, কেকের মতো নরম তুলতুলে। বারবার শুধু ছুঁয়ে দিতে ইচ্ছে করে, কিন্তু আহানাফের গাল ধরায় বেশ ব্যথা লেগেছে। তরীও বলে, ওহো হাপ্পের ভাই, ব্যথা পাই গালে। তুমি খুব পচা। তরীর গাল ছাড়ো। তরীর মুখে তার নাম হাপ্পের শুনে মৃদু রেগে যায় আহানাফ। বেশ জোরে করে গাল টেনে ধরে তার। আগে তরী ছোট ছিল বিদায় তার নাম ভুল উচ্চারণ করত, কিন্তু এখন ইচ্ছে করে তার নাম বিকৃতি করে বলে। আহানাফ বলে, তরী, কতবার বলেছি তোমায় আমার নাম হাপ্পের না আহানাফ। ওহো আহানাফ। কিন্তু আহানাফের কথা তরী শুনল না, বরং ও একইভাবে ভুল নামে ডাকে। না, তোমায় আমি হাপ্পের ভাই বলেই ডাকব। জেদ দেখিয়ে বলল কথাটা। আহানাফ ওর গাল ছেড়ে হাত টেনে ধরল। এরপর বলে, তরী, তুমি খুব দুষ্টু হয়ে গেছো। দাঁড়াও, এখনই শাস্তি দিচ্ছি। পেটে কাটুকুটু দেওয়া শুরু করে আহানাফ। খিলখিল করে হেসে ওঠে তরী। তার বাচ্চা সুলভ হাসির শব্দ সারা বাড়ি জুড়ে শোনা যায়। ছোটবেলায় তার আর আহানাফের কত সুন্দর আর মধুর স্মৃতি ছিল। আহানাফ আর তার বিয়ের ঘটনা স্পষ্ট মনে আছে তরীর। 16 বছর বয়সে আহানাফের টাইফয়েড জ্বর হয়। শরীরের অবস্থা তখন অনেক খারাপ হয়ে গিয়েছিল। প্রায় 1 মাস চিকিৎসা করার পরেও জ্বর সারেনি। প্রতিনিয়ত শরীরের অবস্থা খারাপ হতে শুরু করে। ডক্টরের পরামর্শে তাকে বিদেশে চিকিৎসা করাতে পাঠান, কিন্তু এর আগে আরিফুল হক প্রস্তাব রাখে তরীর সাথে তার বিয়ের। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ উনি ছাড়া কেউ জানত না। তরীর বয়স তখন 8 বছর। আহনাফের বয়স হলো, কেউ তারা প্রাপ্তবয়স্ক ছিল না।
কিন্তু আরিফুল চৌধুরী জেদ করে উনি তরিকে আহনাফের সাথে বিয়ে দেবে। জুবাইদা খানম আর আমজাদ সাহেব রাজি হয়ে যান। মূলত এর প্রধান দায়িত্ব জুবাইদা খানম নেন, কারণ আরিফুল চৌধুরীর সম্পত্তির কারণে। তরিকে তার ছেলের সাথে বিয়ে দেওয়া মানে সমস্ত সম্পত্তির মালিক হওয়া। তরির বয়স কম থাকায় বিয়ের মানে সে বসত না, আর দীর্ঘদিন অসুস্থ থাকায় আহনাফের হুঁশ ছিল না। প্রথমে বিয়ের জন্য রাজি না হলেও পরে মায়ের জন্য বাধ্য হয়ে হাঁ বলে। বিয়ের সময় আহনাফের শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। তার এক প্রকার জ্ঞানই ছিল না। আর তরি বিয়ে বলতে বুঝেছিল সে যদি বিয়ে করে তবে আহনাফ ভাই সুস্থ হয়ে যাবে। এমন কথায় তার মা বাবা জুবাইদা খানও বলেছিল। কিন্তু হঠাৎ আহনাফ আর তার বিয়ের সিদ্ধান্ত কেন নিল আরিফুল চৌধুরী, এর কারণ সে এখনও বুঝল না। তাদের বিয়ের পর আরিফুল চৌধুরীর মৃত্যুর এক ধোঁয়াশার মতো ছিল তার কাছে অ্যাক্সিডেন্ট আর মৃত্যু। অতীতের স্মৃতিচারণ থেকে বের হয়ে আসে তরি। তার চোখে বেয়ে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ে। কেন তার জীবন হঠাৎ এমন এলোমেলো হয়ে গেল? মা বাবার মৃত্যুর পর থেকে এই তরি কত কষ্ট সহ্য করেছে তা একমাত্র সে ছাড়া অন্য কেউ জানে না। আর আহনাফ ভাই, উনি কি করে এত খারাপ হতে পারলেন? বিদেশে থাকা অবস্থায় কি একবারও দেশে ফিরে আসা যেত না? তরি তার বিয়ে করা বউ ছিল। 3 বার কবুল বলার পর তার বউকে রেখে 7 বছর বিদেশে থাকল। গত 7 বছরে একদিন ফোন অবধি করেনি। তরির কোনো খোঁজ খবর রাখেনি। তার বাবা এমন এক জঘন্য পুরুষের সাথে তার বিয়ে দিয়েছে। আহনাফ ভাই থাকলে হয়তো তরির এত কষ্ট থাকতো না। কিন্তু মা আর বোনের মতো উনিও টাকা আর সম্পত্তির লোভী। ঘৃণা লাগে তরির এখন এই নাম শুনলে। বর্তমান বৃষ্টির মেঘ এখন অনেক কমে এসেছে। মৃদু বাতাস আর গুড়ি গুড়ি ফোঁটা পড়ছে। জানালার বাহিরের দিকে তাকিয়ে এখনো একই ভঙ্গিতে বসে আছে তরি। বাতাসের শা শা শব্দের সাথে আকাশে এক অন্যরকম শব্দ শোনা গেল। মাথা উঁচু করে তাকায় তরি। দূর আকাশ দিয়ে বিমান উড়ে যাচ্ছে, হয়তো বাংলাদেশের কোনো জায়গায় ল্যান্ড করবে। বিমান দেখে একবারের জন্য তরি আহনাফের কথা মনে পড়ল। আজ আহনাফ বিমান করে দেশে ফিরবে। হয়তো এই ফ্লাইটেই আহনাফ রয়েছে। ঢাকা শাহজালাল বিমানবন্দর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশে ফ্লাইট এসে পৌঁছায়। ঝড় বৃষ্টির কারণে ফ্লাইটে আসা নিয়ে বেশ জটিলতা দেখা দেয়। কিন্তু অবশেষে ফ্লাইট এসে এয়ারপোর্টে থামে। সকল যাত্রী ধীরে ধীরে প্লেন থেকে নেমে যায়। সবার শেষে একজন যাত্রী নেমে দাঁড়ায়, যার পরনে সাদা শার্ট, চোখে চিকন ফ্রেমের চশমা, চুলগুলো ভাঁজ করে পেছনের দিকে গাঁথা। প্লেনের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আহনাফ চৌধুরী। আজ প্রায় 7 বছর পর নিজ দেশে ফিরল সে। এত বছর কত মিস করেছে এই দেশকে। অবশেষে সে দেশে ফিরে আসলো। বিমান থেকে নেমে চারপাশে তাকায়। বর্তমান বাংলাদেশ যথেষ্ট উন্নত হয়েছে আগের থেকে। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নেয়। মাতৃভূমি উষ্ণ বায়ুর নিজের শ্বাস ছাড়ে। ঘড়ির কাঁটায় তখন সময় 6টা। রাত হয়ে গেছে, চারপাশে অন্ধকার ছেয়ে গেছে। আহনাফ দ্রুত পা চালিয়ে বিমানবন্দরের কাছে যায়। এয়ারপোর্টের ভেতরে ঢুকে তার হাতে লাগেজ। আশেপাশে মা আর বোনকে খুঁজতে থাকে। তারা কি আহনাফকে নিতে এসেছে? বিমানবন্দরের চারপাশে নজর বোলায়, কিন্তু না, কোথাও কেউ নেই। কিন্তু হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় সাদা অ্যাপ্রন পরা একজন ব্যক্তি। পোশাক দেখে গাড়ির ড্রাইভার মনে হচ্ছে। ড্রাইভার এসে বিনয়ের সহিত বলে, আপনি কি আহনাফ স্যার, আমজাদ চৌধুরীর ছেলে, যিনি ইংল্যান্ড থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে এসেছে?
ড্রাইভারের কথায় সম্মতি দিয়ে বলে, আমি আহনাফ চৌধুরী। ড্রাইভার আহনাফের হাতে থাকা ভারী লাগেজ নিজের হাতে উঠিয়ে নিয়ে বলে, স্যার, আপনার জন্য বড় ম্যাডাম গাড়ি পাঠিয়েছে, চলুন বাসায় যাই। অহনাফ ড্রাইভারকে তার মামুনের রিসিভ করতে না আসার কারণ জিজ্ঞেস করে। আম্মু অবন্তী ওরা আসেনি কেন রিসিভ করতে আমায়? এয়ারপোর্ট থেকে গাড়ি করে বাসার দিকে যাত্রা শুরু করে আহনাফ, আর অন্যদিকে তরি গাড়ি করে চট্টগ্রামে তার মামার বাসায় ফিরে যায়। চট্টগ্রাম বৃষ্টির স্নাত এক সন্ধ্যায় গাড়ি এসে পৌঁছায় চট্টগ্রাম শহরে। সমুদ্রের সুবিশাল রাশির মাঝে সরু রাস্তা, আর ওই রাস্তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সীতাকুণ্ড উপজেলা। বর্ষণ এখন থেমে গেছে, আকাশ থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, প্রকৃতি এখন শান্ত। শহরে মানুষের যান্ত্রিক জীবন পুনরায় চলাচল শুরু হয়েছে। গাড়ি এসে থেমে এক বাড়ির সামনে। একতলা বাড়ির বাইরে বড় বাগান, সারি সারি ফুল গাছ আর রোপণ করা ইটের শক্ত প্রাচীর ধারা সমগ্র বাড়ি ঘেরাও করা। বাড়ির সদর দরজায় বড় গেট লাগানো। সদর দরজার সামনে এসে ড্রাইভার গাড়ি থামায়। জানালার কিনারে বসে থাকা তরি ধীরে ধীরে তার মাথা উঠিয়ে বাইরে বাড়ির দিকে তাকায়। বাড়ির বড় গেটে লেখা মল্লিক বাড়ি। এই বাড়ির প্রধান কর্তা সাদ্দাম মল্লিক, তরির বাবা। বর্তমান চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট হিসাবে বহাল রয়েছেন তিনি। আজ থেকে এই বাড়ি তরির, নতুন জায়গা তার মামার বাড়ি। বাড়ির দিকে তাকিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে তরি। এরপর দরজা খুলে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। গাড়ির শব্দ শুনে ভেতর থেকে দুইজন মধ্যবয়সী নারী আর পুরুষ ছুটে আসে, যার মধ্যে একজন সম্পর্কে তার মামি সাহেলা বেগম, আর একজন তার মামা বিরাজ সাহেব। সাহেলা বেগম দ্রুত পায়ে হেঁটে গেটের বাইরে তরির কাছে আসে। এই মহিলাকে আজ প্রথম দেখল তরি। জন্মের পর থেকে কখনো মামার বাড়ি আসা হয়নি তার, কিন্তু বয়স আর অঙ্গভঙ্গি দেখে বুঝল উনি তার মামি হয়। তরি বিনয়ের সহিত সালাম দিল, আসসালামু আলাইকুম মামি। সাহেলা বেগম সালামের উত্তর দেওয়ার আগে তরিকে জড়িয়ে ধরল। চোখ তার জলে ভেজে গেছে। উনি বললেন, ওয়ালাইকুম আসসালাম। তুমি দেখতে একদম নীলিমার মতো হয়েছ। কতদিন পর আজ আমার বান্ধবীর মুখখানা নিজের চোখের সামনে দেখলাম। নীলিমা বেগমের কথা শুনে তরি বুঝল তার মা আর উনি দুই বান্ধবী ছিলেন। হয়তো তার মায়ের মৃত্যুর সংবাদ শুনে কষ্ট পান। ছোটবেলা থেকে তার বাবা বলতো তরিকে একদম তার মা নীলিমার মতো দেখতে হয়েছে। এজন্য হয়তো সাহেলা বেগম তার মধ্যে নিজের বান্ধবীর প্রতিচ্ছবি রেখেছেন। তরি ওনার আবেগে সম্মান করল। সে চুপচাপ থাকে। সাহেলা বেগম বেশ কিছু সময় তরিকে জড়িয়ে ধরার পর ছেড়ে দেয়। ওর মুখের দিকে তাকায়, ভীষণ মায়া হয় তার। এই বাচ্চা মেয়েটা এতিম হয়ে গেছে। মা বাবা ছাড়া অনাথ মেয়েটা কত কষ্ট করে এতদিন চাচার বাসায় বড় হয়েছে। ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ঠিকমতো খাবার যত্ন করা হয়নি তাকে। সাহেলা বেগম তরির মাথায় হাত রেখে বলে, তোমার নাম কি তরি, রাইট? এক সময় আমি আর তোমার মা মানে নীলিমা খুবই ঘনিষ্ঠ বান্ধবী ছিলাম। একসাথে স্কুলে, কলেজে, ভার্সিটিতে পড়াশোনা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তোমার মা আরিফকে ভালোবেসে ফেলে, এরপর পালিয়ে গিয়ে বিয়ে করে। তখন থেকে তোমার মায়ের সাথে আর কোনো যোগাযোগ ছিল না। অনেক বছর পর নীলিমার মৃত্যুর সংবাদ শুনে খুব কষ্ট হয়েছে। এত বছর তোমার কথা আমি বা বিরাজ কেউই জানতাম না, কিন্তু বিরাজ যখন বলল নীলিমার একটা 15 বছরের মেয়ে আছে, সে চৌধুরী বাড়িতে থাকে, তখন তোমার বিষয়ে জানতে পারি। তুমি ওই বাড়িতে কেমন ছিলে তা আমি জানি না, কিন্তু এই মল্লিক বাড়িটা তোমার, এখানে মেয়ে হয়ে থাকবে।
শায়লা বেগমের কথা শুনে উনাকে যথেষ্ট ভালো মানুষ মনে হলো তরির। কিন্তু হঠাৎ এমন করে সবার সাথে পরিচয় হওয়ায় সে মানিয়ে নিতে পারছে না। তাই খুব বেশি কথা না বলে শুধু মাথা নেড়ে হা বলে। পাশ থেকে মিরাজ সাহেব বলে ওঠে, শায়লা, সব কথা কি এখানেই বলে ফেলবে? তরিকে ভেতরে নিয়ে যাও। কতটা রাস্তা জার্নি করে এসেছে, হয়তো ও অনেক টায়ার্ড। শায়লা বেগম তরিকে নিয়ে বাসার ভেতরে নিয়ে যায়। বাড়ির বাহির থেকে ভেতরটা বেশি সুন্দর, বেশ পরিপাটি করে সাজানো। শায়লা বেগম যথেষ্ট শৌখিন মানুষ, তা তরি বোঝে। আশেপাশে থাকা এক রুমের কাছে তরিকে নিয়ে গিয়ে তাকে দেখিয়ে বলে, তরি, এটা তোমার রুম। আজ থেকে এই রুম তুমি থাকবে। যদি একা থাকতে ভয় পাও তবে আমায় ডাকবে। শায়লা বেগমের কথা শুনে তরি হাসে। সে একা থাকতে ভয় পাবে? তার জীবনে একাকিত্ব ছাড়া আর কি আছে শুনি। তাছাড়া চৌধুরী বাড়িতে থাকতে একাই এক রুমে থেকেছে, তাই এখানে থাকতে ভয় করবে না তার। কিন্তু তরি নিজের সব মনের কথা বলল না, বরং ছোট্ট করে উত্তর দেয়, ওকে, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। তরি সম্মতি দিয়ে বলে, হুম। যতটুকু প্রয়োজন এর চেয়ে বেশি কথা বলল না তরি, শুধু হাঁ না উত্তর দিয়ে রুমে চলে যায়। শায়লা বেগম তরির যাওয়ার পানে হতাশা ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। হয়তো নতুন পরিবারের সাথে খাপ খাওয়াতে ওর সময় লাগবে। ঘরের দরজা ভিড়িয়ে দিয়ে শায়লা বেগম চলে আসেন। ড্রয়িং রুমে সোফায় বসে চায়ের কাপে চুমুক দিয়ে টিভি চ্যানেলে নিউজ দেখছিলেন মিরাজ সাহেব। তার পাশে এসে বসে শায়লা বেগম। টিভির সাউন্ড কমিয়ে দিয়ে শায়লা বেগমের চিন্তিত মুখের দিকে তাকায়। উনি যে তরির জন্য টেনশন করছেন তা মিরাজ সাহেব বোঝেন। মিরাজ সাহেব বলে, শায়লা, তরির জন্য কেন এত টেনশন করছো তুমি? তরি এখন আমাদের সাথে থাকবে। নতুন বাড়িতে এসেছে, তাই হয়তো একটু সবকিছু মানিয়ে নিতে সময় লাগবে। স্বামীর কথা বুঝে মাথা নাড়ে শায়লা বেগম। রাত হয়ে গেছে চারদিকে। আজানের ধ্বনি শোনা যাচ্ছে। মিরাজ সাহেব উঠে নামাজ পড়তে চলে যান, আর শায়লা বেগম রান্নাঘরে যান রাতের জন্য ডিনার রেডি করতে। আজ প্রথমবার তরি তাদের সাথে খাবার খাবে। একটু বিশেষ আয়োজন করা উচিত। কিন্তু তরির পছন্দের বা অপছন্দের খাবার কি কি উনি জানেন না। তবে নীলিমার প্রিয় খাবার ছিল চিংড়ি মাছের তরকারি, পাট শাক আর হাঁসের মাংস। তরি রাতের খাওয়ার জন্য তাই রান্না করেন। প্রায় 7 বছর পর নিজ বাড়িতে ফিরল আহনাফ। গাড়ি এসে থামে বিশাল বড় চারতলা ভবনের সামনে। গেটে থাকা দারোয়ান দ্রুত দরজা খুলে দেয়। গাড়ি প্রবেশ করে বাসার ভেতরে। গাড়ি গাড়ির দাঁড়ায় জায়গায় ঠিক মাঝ বরাবর স্থানে সামনে গাড়ি সদর দরজা। বড় বড় অক্ষরে চৌধুরী বাড়ি লেখা। ছোট প্রশস্ত হয়ে মুখে মৃদু হাসি ফুটে ওঠে তার। ড্রাইভার দরজা খুলে বের হয়ে পেছনে ঘুরে আহনাফের দরজা খুলে দেয়। এরপর গাড়ির পেছনে রাখা গ্যারেজে নামিয়ে নিয়ে আসে। লাগেজ নামিয়ে নিয়ে আসে। গাড়ির দরজা খুলে হাতলে ধরে মাটিতে পা রাখে আহনাফ। এরপর নেমে দাঁড়ায়। তার চোখের সামনে ভেসে উঠে চৌধুরী বাড়ির সদর দরজা দিয়ে ড্রয়িং রুমের দৃশ্য। ছোটবেলায় এই ড্রয়িং রুমে কত আনন্দ, মজা, খুনসুটি খেলা করেছে। সোফায় বসে টিভিতে তার প্রিয় গোপাল ভাঁড় কার্টুন দেখত। কি সুন্দর ছিল তার শৈশব। কিন্তু এখন পড়াশোনার ব্যস্ততায় সময় হয় না। শুধু মাঝে মধ্যে মাঝে মধ্যে থেকে যায় অতীতের স্মৃতিচারণ। রুমে বসে বিছানায় শুয়ে ফোনে ফেসবুকিং করছিল অবন্তী। কিন্তু বাড়ি এখন বাহিরে গাড়ির শব্দ শুনে তার অবাক লাগে। কিন্তু ভাড়াটিয়া কোনো লোকজন এসেছে ভেবে খেয়াল করল না।
তবে হঠাৎ আহনাফের বাড়ি ফিরে আসার কথা মনে হতেই বিছানা ছেড়ে লাফ দিয়ে উঠে পড়ে অবন্তী। জানালার কাছে গিয়ে উঁকি দিয়ে দেখে নিচে বাড়ির সামনে গাড়ি থেকে নামা এক সুদর্শন যুবককে দেখে খুশিতে লাফিয়ে ওঠে। দৌড়ে রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে নিচে নেমে আসে, ছুটে যায় সদর দরজার কাছে। মাত্র দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করবে আহনাফ, সিঁড়ি দিয়ে দৌড়ে অবন্তীকে নামতে দেখে সশব্দ করে হেসে ওঠে। এরপর হাত বাড়িয়ে দেয়। ছুটে এসে ভাইয়াকে জড়িয়ে ধরে অবন্তী। আহনাফ তার জড়িয়ে ধরে তার পিচ্চি বোনকে। যখন আহনাফ বিদেশে গিয়েছিল তখন অবন্তীর বয়স খুব কম ছিল, 11 থেকে 12 বছরের হয়তো। ছোট থেকে বোনকে ভীষণ আদর করত আহনাফ, সব আবদার পূরণ করত। কিন্তু বিদেশে চলে যাওয়ার পর দূরত্ব বাড়ে। ফোনে প্রতিদিন কথা বলার পরও সরাসরি দেখা হয়নি অবন্তীর সাথে। আজ এত বছর পর বড় ভাইকে দেখে নিজেও আবেগে আপ্লুত হয়ে যায় অবন্তী। বেশ কিছুক্ষণ ধরে আহনাফকে জড়িয়ে ধরে এয়ারপোর্ট ছেড়ে দেয়। অবন্তী বলে, ভাইয়া তুমি কেমন আছো? কতদিন পর তোমায় দেখলাম, খুব মিস করেছি তোমায় আমরা। বোনের কথা শুনে আহনাফ বলে ওঠে, আমিও বাড়ির সবাইকে অনেক মিস করেছি, আম্মু কোথায়? মায়ের কথা মনে পড়তেই গলা চেঁচিয়ে জোরে জোরে ডাকতে থাকে অবন্তী, আম্মু আম্মু দেখো ভাইয়া এসেছে, আম্মু কোথায় তুমি? সারা বাড়ি জুড়ে অবন্তীর কণ্ঠ শোনা যায়। জুবাইদা বেগম রুমে বসে অফিসের প্রজেক্ট চেক করছিলেন। ইদানিং তার কাজের বড্ড চাপ, বাড়ি অফিস সব সামলান বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সব একাই দেখতে হয় তাকে। খুব মনোযোগ সহকারে হাতে থাকা কাগজের ওপর নজর বুলান উনি। কিন্তু নিচ থেকে হঠাৎ অবন্তীর কণ্ঠ শুনে অবাক হন। তবে যখন আহনাফ ভাই এসেছে এ শব্দ তার কানে পৌঁছায়, সাথে সাথে তার মুখে হাসি ফুটে ওঠে। তার ছেলে এসেছে, আহনাফ ফিরে এসেছে। হাতে থাকা কাগজ টেবিলে রেখে দ্রুত ছুটে যান নিচে। সদর দরজা দিয়ে আহনাফ ভেতরে চলে আসে। ডাইনিং রুমে দাঁড়ায়, অবন্তীর সাথে কথা বলছে টুকটাক। তখনই দ্রুত পা চালিয়ে নিচে নেমে আসে জুবাইদা খানম। দূরে দাঁড়িয়ে থাকা আহনাফকে দেখে তার কাছে এগিয়ে যায়। আহনাফ মায়ের কাছে এগিয়ে হাঁটু কেড়ে বসে পায়ে হাত দিয়ে সালাম করে। জুবাইদা খানম তার মাথায় হাত দিয়ে বলে, আহনাফ আমার সন্তান ফিরে এসেছে। তোমায় দেখে আমার প্রাণটা জড়িয়ে গেল। কত বছর দূরে থেকেছ আমার ছেলে। মা আর বোনের সাথে কিছু সুন্দর মুহূর্ত পার করে আহনাফ। দীর্ঘ সময় ধরে জার্নি করে এসেছে দেখে জুবাইদা খানম বলে, আহনাফ তুমি রুমে যাও, অনেক সময় ধরে জার্নি করে এসেছো, রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও। আব্বা, আব্বু রুমে যাচ্ছি। অবন্তী বলে, ভাই চলো তোমায় দেখিয়ে দেই। ওকে চল। সিঁড়ি দিয়ে উপরে উঠে রুমে চলে যায় আহনাফ, তার পেছনে অবন্তী। জুবাইদা খানম রাতে ডিনারের জন্য কাজের মহিলাদের অর্ডার করতে যান। ঘরে প্রথম প্রবেশ করে আহনাফ। রুমটা বেশ পরিপাটি করে সাজান, কোথায় কোন ধুলাবালি ময়লা নেই। কেউ যেন খুব যত্ন করে গুছিয়ে রেখেছে এই রুম। জিনিসপত্র বেশ সারিবদ্ধ করে টেবিলের উপর রাখা। আহনাফের রুম কি কেউ থাকতো এতদিন? পাশে থাকা অবন্তীকে প্রশ্ন করে আহনাফ, অবন্তী আমার রুমে কি কেউ থাকতো? এত সুন্দর করে পরিপাটি করে সাজানো। হঠাৎ আহনাফের এমন প্রশ্ন শুনে থতমত খেয়ে যায় অবন্তী। তরি যে এত বছর এই রুমে থাকতো তা লুকিয়ে যায়। অবন্তী বলে ওঠে, ভাইয়া তোমার রুম কে থাকবে? তুমি বিদেশ থেকে এসেছো বলে রুমটা পরিষ্কার করা হয়েছে। আর আগে কয়েকদিন দিয়া আপু এসে দেখেছিল। আহনাফ আর বিষয়টা নিয়ে কথা বাড়ায় না। শরীর বেশ টায়ার্ড, তাই ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। অবন্তী রুম থেকে বের হয়ে নিচে তার মায়ের কাছে যায়। আহনাফের প্রশ্নটা তার মনের মাঝে ভয় তৈরি করে। তরির বিষয়ে যদি আহনাফ কোনো কথা জানতে পারে তখন কি হবে? সর্বনাশ।
ওর মায়ের সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। রান্নাঘরে কাজের মহিলার সকল রান্না তদারকি করছে জুবাইদা খানম। তার কাছে আসে অবন্তী। অবন্তীর হাস্যোজ্জ্বল চেহারা হঠাৎ এমন চিন্তিত হয়ে যাওয়ায় জুবাইদা খানম প্রশ্ন করে, অবন্তী, কি হয়েছে তোমার? মুখ চোখ এমন চিন্তিত কেন দেখাচ্ছে? মায়ের হাত ধরে রান্নাঘর থেকে বের করে নিয়ে আসে অবন্তী। এরপর চুপি চুপি বলে ওঠে, আব্বা, আহনাব্বাই যদি কখনো তরির কথা জানতে পারে তখন কি হবে? আহনাব তরিকে ভুলে। অবন্তী আর কোনো কথা উচ্চারণ করার আগে জুবাইদা খানম তাকে থামিয়ে দিয়ে শাসিত কণ্ঠে বলে ওঠে, অবন্তী, আর কখনো তরির নাম মুখে আনবে না। আহনাব যদি শোনে নাই তখন সর্বনাশ হয়ে যাবে। তরি বলে এই বাড়িতে কেউ থাকতো না, মৃত সে আমাদের কাছে। অবন্তী মায়ের কথার বিপরীতে বলে, আব্বু, সত্য কখনো লুকিয়ে রাখা যায় না। আজ না হয় কাল আহনাব ভাই তরির কথা জানবে, তখন কি করবে তুমি? আহনাব ভাই বিয়ে ভুলে গেলে কিন্তু তরির স্মৃতি নয়। মেয়ের দিকে তাকিয়ে জুবাইদা খানম বিরক্তিমূলক কণ্ঠে বলে ওঠে, এখন কি করব? তরিকে বাসা থেকে বের করে দিয়েছি, ওর উপর কত অত্যাচার নির্যাতন করেছি, আর কি করার বাকি আছে? জুবাইদা খানমের মুখের দিকে তাকিয়ে অবন্তী তার প্রস্তাব রাখে, ডিভোর্স করিয়ে দাও। তরি আর আহনাব ভাইয়ের তালাক এখন একমাত্র উপায়। তুমি না অনেক আগেই উকিলকে বলে ডিভোর্স পেপার রেডি করে রেখেছ? পেপার নিয়ে এসে ভাইয়ের সাইন করিয়ে ওই তরির কাছে পাঠিয়ে দাও। অবন্তীর কথাটা পছন্দ হয়েছে জুবাইদা খানমের। ঠিক, একবার যদি ডিভোর্স হয়ে যায় তবে তরি কখনো আহনাফের জীবনে ফিরতে পারবে না। জুবাইদা খানম উকিলকে ফোন করে ডিভোর্স পেপার নিয়ে আসতে বললেন। আজ তিনি আহনাফকে দিয়ে পেপারে সাইন করাবে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছানার উপর থাকা লাকেজ থেকে জামা কাপড় বের করে আহনাফ সামনে থাকা আলমারি খুলে জামা কাপড় রাখতে যাবে। তার আগে তার চোখ যায় কিছু পুরাতন শার্ট, প্যান্ট আর গেঞ্জির ওপর। প্রায় 7 বছর আগে তার রেখে যাওয়া পোশাক এখানে কি করছে? আলমারিতে কে রেখে দিয়েছে? হাত বাড়িয়ে সব পোশাক নিয়ে আসে আহনাফ। উল্টো পাল্টে কাপড় দেখতে থাকে। সে অবাক হয়। কাপড়ের একটা ভাঁজ ভাঙা না, কুচকানো না, একটু ছিঁড়েও নাই। দেখে মনে হলো কেউ প্রতিদিন খুব যত্ন করে এ কাপড়গুলো গুছিয়ে রাখে। কিন্তু তার জামা কাপড় কে গুছিয়ে রাখবে? দিয়া? কিন্তু দিয়া অনেক দিন আগে বাসায় এসেছিল। বারবার মনে হয় আহনাফের এই রুমে কেউ থাকতো। কিন্তু কে? তার জীবনে মা আর বোন ছাড়া অন্য আর কারো অস্তিত্ব নেই। তবে রাত 10টা, মাত্র ঘুম থেকে উঠল আহনাফ। সারাদিন জার্নি করে শরীর ক্লান্ত, বড্ড ক্লান্ত ছিল তার, তাই একটু বিশ্রাম নেওয়া। হাই তুলে বালিশ থেকে মাথা তুলে উঠে দাঁড়ায় আদ্রিয়ান। ফোন হাতে নেয়, তার এক বন্ধুর নম্বরে কল দেয়। হঠাৎ দরজায় নক করার শব্দ শুনে আহনাফ তাকায় সামনে। দরজায় দাঁড়িয়ে আছেন জুবাইদা বেগম, হাতে তার কাগজপত্র। জুবাইদা খামুক বলে, আহনাফ, তুমি কি এখন ঘুমিয়ে রয়েছ? আমি রুমে আসবো? হ্যাঁ আব্বু, এসো। জুবাইদা খানম রুমের ভেতরে চলে আসে। আহনাফ রিং করা ফোন কানে ধরে তার মায়ের উদ্দেশ্যে বলে, আম্মু, হঠাৎ তুমি আমার রুমে? কিছু বলবে? জুবাইদা খানম তার হাতে থাকা কিছু কাগজপত্র এগিয়ে দিয়ে বলে, আহনাফ, কোম্পানির সব দায়িত্ব আমি একা সামলে উঠতে পারছি না, তাই আমি চাই তুমি এখন কোম্পানির দায়িত্ব পালন করো। তুমি কাল কোম্পানি জয়েন করবে, তাই কিছু কাগজপত্রে সাইন লাগবে। আহনাফ তার হাতে কাগজ তুলে নিয়ে বলে, সাইন লাগবে কেন? কি কাগজপত্র এগুলো? জুবাইদা খানম ভয় না পেয়ে সাধারণভাবেই উত্তর দেন, কাল থেকে তুমি কোম্পানি জয়েন করবে,
তাই কোম্পানির এমডি হিসাবে তোমার সাইন লাগবে। আহনাব তার হাতে থাকা কাগজ চেক করতে থাকে। জুবাইদা খানম এবার ভয় পেয়ে যায়, কিন্তু তখনই আহনাফের বন্ধুর কল রিসিভ করে। আহনাব তার সাথে কথা বলতে শুরু করে। জরুরি এক কেসের বিষয়ে কথা বলছে। তার মনোযোগ এখন সেখানে, তাই হাতে থাকা কাগজ আর সম্পূর্ণ পড়ে না। কয়েক পেজ দেখে স্বাক্ষরের জায়গায় নিজ নাম লিখে দেয়, আহনাব চৌধুরী। আহনাব যখন কথা বলার মাঝে শেষের 2টা পেজে সাইন করে, তখন উপরের কাগজে জ্বলজ্বল করে ভেসে ওঠে ডিভোর্স পেপার। চলবে। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।